আপনি শুনতে পারতেছেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, জি স্যার, তিনটা শেয়ার দিয়ে দেন স্যার, তাহলে হবে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, প্রেজেন্টেশন দিয়ে দেন স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কোথায় পৌঁছেছি মনে আছে? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার পরে ড্রাগকে অ্যাবজর্পশন করে সার্কুলেশনে নেওয়া হয়েছে। এরপরে গতকালকে সার্কুলেশন থেকে ড্রাগকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন তাহলে কি হওয়ার কথা বলো? নেক্সট স্যার মেকানিজম অফ অ্যাকশন স্যার। ভেরি গুড। আচ্ছা, তোমরা স্লাইডে যেটা দেওয়া আছে এই এখন দেখতে পাচ্তেছো, এটা দেখেও যে তোমরা ভুল করো নাই, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। এরপরে আসলে সিকোয়েন্সিয়ালি আসে ইফেক্ট, তাই না? ইফেক্টের আগে মেকানিজম অফ অ্যাকশন শো করে ড্রাগ তার ইফেক্ট এক্সার্ট করে। তো বাট উই শ্যাল ডিসকাস টুডে বায়োট্রান্সফরমেশন অর মেটাবলিজম অফ ড্রাগস। কেন? এটা থার্ড ফার্মাকোকাইনেটিক ইভেন্ট। হ্যাঁ, আমরা ডিসকাস করতেছি যে হ্যান্ডলিং অফ ড্রাগ বাই দ্য বডি, ড্রাগ বডি ইন্টারাকশনের মধ্যে বডি ড্রাগকে নিয়ে যা যা ঘটায় আমরা এগুলো আগে ডিসকাশন করতেছি। যদিও সিকোয়েন্সিয়ালি অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন এর পরেই আসে ড্রাগের ইফেক্ট, মেকানিজম অফ অ্যাকশন এক্সার্ট শো করে সে তার ইফেক্ট এক্সার্ট করবে, এটা আসে। তবে ওটা আমরা আপাতত রেখে দিলাম, তোমরা এটা মনে রাখো যে এই সিকোয়েন্সে এটাই হয়, বাট এটা আমরা ডিসকাস করব পরে। আমরা আগে, যেহেতু ওটা ফার্মাকোডাইনামিক্স, ড্রাগ বডির উপরে যা ঘটায়, হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, দিস ইজ ফার্মাকোডাইনামিক্স। তো এটা আমরা পরে ডিসকাস করব। আমরা হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, ফার্মাকোকাইনেটিক্স, এটা আমরা ডিসকাস করতেছি। তো দুইটা ফেজ ডিসকাশন হয়ে গেছে, অ্যাবজর্পশন এন্ড ডিস্ট্রিবিউশন। আমরা আজকে চলে যাব বায়োট্রান্সফরমেশন আর মেটাবলিজম অফ ড্রাগস। আচ্ছা, এই ডিসকাশনে যাওয়ার আগে প্রিলিমিনারি দুই একটা কথা তোমাদের বলি। সেটা হলো যে আমরা যে ড্রাগ বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করি, administration of drug into body requires appropriate route, proper drug delivery system and suitable formulation. ওকে, একটা ড্রাগ বডিতে অ্যাডমিনিস্ট্রেট করতে হলে আমাদের এই তিনটা জিনিস লাগবে। অ্যাপ্রোপ্রিয়েট রুটে ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, ড্রাগ ডেলিভারি সিস্টেমটা প্রপার হতে হবে, অ্যান্ড সুইটেবল ফর্মুলেশন ওই ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। তো তোমাদের ম্যাডাম এই চ্যাপ্টারটা পড়াইতেছেন, রুট পড়ানো হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে? জি স্যার। চলছে? জি স্যার। আচ্ছা, উনি ফর্মুলেশনও পড়াবেন, তো আমি এটা একটু আউটলাইন করলাম। এবারে আসো, আমরা এই যে বললাম যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে ড্রাগ বডি ইন্টারাকশন হয়। তো ফলোইং অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ বডি ইন্টারাকশন occurs as follows: ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন, এরপরে সাইটে পৌঁছে গিয়ে, টিস্যুতে পৌঁছে গিয়ে এর মেকানিজম অফ অ্যাকশন শো করবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করবে। এরপরে ইফেক্ট হওয়ার পরে আমাদের কাম্য হলো যে ড্রাগটা বডিতে অ্যাকুমুলেট না করুক, বরং ড্রাগটা অ্যাকশনের পরে বডি থেকে বের হয়ে যায়। বাট আমরা যে ফর্মে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি, ম্যাক্সিমাম ড্রাগ সেই ফর্মে এক্সক্রেট হওয়ার উপযোগী নয়। এই জন্য ওই ড্রাগের বায়োকেমিক্যাল চেঞ্জ ঘটিয়ে এটাকে এক্সক্রেশনের উপযোগী বানাইতে হয়। এই যে চেঞ্জ হয় বডিতে, দিস ইজ ড্রাগ মেটাবলিজম or drug biotransformation. And last phase of pharmacokinetics, drug excretion or drug elimination. তাহলে এখানে যে ড্রাগ বডি ইন্টারাকশনের কারণে যে ঘটনাগুলো ঘটতেছে, ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন, মেকানিজম অফ অ্যাকশন এন্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, ড্রাগ মেটাবলিজম or biotransformation, ড্রাগ এক্সক্রেশন or elimination, এগুলোর মধ্যে ড্রাগ অ্যাবজর্পশন, drug distribution, drug metabolism or biotransformation, and drug excretion or drug elimination. These four things are included as pharmacokinetics.
and mechanism of action and pharmacological effect. These two things are included as pharmacodynamics. So এই ডাইনামিক্স আমরা পরে ডিসকাস করব। এজন্য আমরা অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশনের পরে আজকে চলে যাচ্ছি ড্রাগ বায়োট্রান্সফরমেশনে। হোয়াট ইজ ড্রাগ বায়োট্রান্সফরমেশন? এখনই একটু বললাম, তার মানে হলো molecular or biochemical transformation of drugs within the body or living system or biological system, usually with the help of some enzymes following administration by any route. Slide দেখো, biochemical or molecular transformation of drugs within the body, that is biological system, usually with the help of enzymes following administration by any route. This is drug biotransformation. Drug molecular biochemical transformation হবে, change হবে or alteration হবে, usually with the help of enzyme আমাদের বডিতে biological system এ, following administration by any route, যে রুটে দেওয়া হোক না কেন সেই রুটে দেওয়ার পরে কোনোটা ইফেক্ট হওয়ার পরে বায়োট্রান্সফরমেশন হয়, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইফেক্টের আগেই বায়োট্রান্সফরমেশন হইতে পারে। এটা সামনে আসবে, তোমরা পাবে। আচ্ছা, তোমাদের গত ক্লাসগুলোর ডিসকাশন থেকেও এটা একটু বলতে পারো, বলো দেখি, যে ইফেক্ট প্রডিউস করার আগেই কোন ড্রাগ বায়োট্রান্সফরমেশন হয়ে যায়। স্যার প্রো ড্রাগগুলো, স্যার প্রো ড্রাগগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য চেঞ্জ হয়। দিস ইজ অলসো বায়োট্রান্সফরমেশন। গুড, ভেরি গুড। আরেকটা एग्जांपल দাও স্যার। স্যার ফাস্ট মেটাবলিজম, হেপাটিক। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই তো তোমরা ফলো করতে পারতেছো, বোঝা যাচ্ছে। কিছু কিছু ড্রাগ আবার অ্যাবজর্পশন হয়ে সার্কুলেশন সমস্যার পথে লিভারে মেটাবলিজম হয়ে যায়। দিস ইজ ফাস্ট মেটাবলিজম। এটাও কিন্তু বায়োট্রান্সফরমেশন আর মেটাবলিজম, কিন্তু এরা কিন্তু এখনো ইফেক্ট প্রডিউস করেনি। তবে মোস্ট অফ দ্য ড্রাগের ক্ষেত্রে কথা হলো এটাই, যে এটা অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, ইফেক্ট প্রডিউস করবে, তারপরেই বায়োট্রান্সফরমেশন হবে। এটা ইউজুয়াল কথা, কিন্তু এটাই সব কথা নয়, এক্সেপশন আরো কিছু কথা যেটা অলরেডি বলা হয়ে গেল। ভেরি গুড। নাও হোয়াট আর দ্য চেঞ্জেস ডিউ টু ড্রাগ বায়োট্রান্সফরমেশন? এই যে বললাম যে বায়োকেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, তো আমরা বলেছি যে ওরাল ড্রাগের ক্ষেত্রে, ওরালি অ্যাডমিনিস্ট্রেটেড ড্রাগের ক্ষেত্রে ওই ড্রাগগুলোই ওরালি ভালো অ্যাবজর্পশন হয় যেগুলো লিপিড সলিউবল। তো যেগুলো লিপিড সলিউবল এরা মেমব্রেন ক্রস করার জন্য সুবিধা। এখন লিপিড সলিউবলই যদি থেকে যায়, এরা কি আবার এক্সক্রিশন হইতে পারবে ইজিলি? না স্যার, না স্যার, ওয়াটার সলিউবল। এক্সক্রিশনের জন্য আবার ওয়াটার সলিউবল হওয়া দরকার। তাহলে অ্যাবজর্পশন হওয়া এবং ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য আমাদের যতক্ষণ প্রয়োজন ছিল এটাকে লিপিড সলিউবল রাখা, তখন এটা আমাদের জন্য হেল্পফুল ছিল। যখন অ্যাকশন হয়ে গেছে, ইফেক্ট হয়ে গেছে, এখন আবার এটাকে আমরা অ্যাকুমুলেট করতে দেব না, টক্সিসিটি হইতে দেব না, এক্সক্রেট করে দিতে চাই। এই ক্ষেত্রে আবার দরকার এটাকে ওয়াটার সলিউবল বানানো। এই ঘটনাটাই ঘটে বাই ড্রাগ বায়োট্রান্সফরমেশন। Due to biotransformation, there is reduced lipid solubility of the drug. আগে এটা লিপিড সলিউবল ছিল, এটা লিপিড সলিউবিলিটি কমে যায়, এটা মোর ওয়াটার সলিউবল হইতে থাকে। তো এখন যখন কেমিক্যালি তারা ট্রান্সফর্ম হয়ে যায়, আগের মতো কিন্তু আর তাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি থাকেও না। তাহলে এই দুটো চেঞ্জ, একটা হলো কেমিক্যাল চেঞ্জ, the reduced lipid solubility, another change is alteration of biological activity. আগে হয়তো ইফেক্টিভ ছিল, পরে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, বা কিছু ক্ষেত্রে আবার ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে altered biological activity. These are the two basic changes. Now, what are the sites of drug metabolism or drug biotransformation? আমরা এর আগে ডিসকাশনের ফাঁকে কোনো সময় বলে ফেলেছি, which is the main organ, chief organ or principal organ of drug metabolism or biotransformation? লিভার স্যার। Organ? Liver. Liver is the main organ or principal organ of drug metabolism or drug biotransformation. There are many other organs or tissues or sites where drug biotransformation also occurs. They are kidneys, liver এর পরে চলে আসে kidneys, lungs, skin, GI tract, plasma, adrenal gland, gonad, placenta, even in brain.
কিডনিজ, লাংস, জি ট্র্যাক্ট, প্লাজমা, স্কিন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, গোনাড, প্লাজমা এন্ড ব্রেন। এইসব সাইটে ম্যাক্সিমামই লিভারে হয়, কিছু কিছু ড্রাগ আদার সাইটসে হতে পারে। এখন আমরা একটু এক্সাম্পল দেখি যে কোথায় কোথায় কোন কোন ড্রাগের মেটাবলিজম হয়, দু একটা করে এক্সাম্পল। লিভারে তো লিভারে কোন ড্রাগ মেটাবলিজম হয় বলে আনসার করতে হবে। আসলে মোস্ট অফ দ্য ড্রাগস আর মেটাবলাইজড ইন লিভার। তো দু একটা এক্সাম্পল, মরফিন, পেথিডিন, ইভেন প্যারাসিটামল, এটাও কিন্তু লিভারের মেটাবলিজম হয়। কিডনিতে ইনসুলিন, ভিটামিন ডি। ইনসুলিন কিন্তু লিভারেও মেটাবলিজম হয়, কিডনিতেও হয়। এটা আবার এন্ডোজেনাস আর এক্সোজেনাস ইনসুলিনের একটু ডিফারেন্স, এটা তোমরা ইনসুলিন পড়ার সময় জানতে পারবে। ঠিক আছে, এখন থাক। ভিটামিন ডি, আচ্ছা তোমাদের ফিজিওলজি বা কেমিস্ট্রি নলেজ থেকে বলো দেখি, ভিটামিন ডির মেটাবলিজম যে কিডনিতে হয়, কি রিঅ্যাকশন হয় বলো? স্যার 125 হয়েছে স্যার 1 আলফা হাইড্রোক্সিলেসের মাধ্যমে স্যার 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল হয়। তার মানে ভিটামিন ডির মেটাবলিজম কিন্তু লিভারেও হয়, তাই না? জি স্যার। কোলিক্যালসিফেরল এটা লিভারে হয় 25 হাইড্রোক্সিলেস দ্বারা 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। এরপরে কিডনিতে এসে আবার 1 হাইড্রোক্সিলেস দ্বারা 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল হয়। ওকে, যে ট্র্যাক্টে ক্লোরপ্রোমাজিন, প্লাসেন্টাতে পেথিডিন, ব্রেনে লেভোডোপা। ব্রেনে লেভোডোপা মেটাবলিজম হয়, কি ফরমেশন হয়? ডোপামিন স্যার। ভেরি গুড, এই তো আমরা প্রোড্রাগে বলেছি, লেভোডোপা কনভার্টেড ইনটু ডোপামিন বাই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম। নাও এইম অফ ড্রাগ বায়োট্রান্সফরমেশন। এই যে ড্রাগ বায়োটা আমরা একটু একটু অলরেডি বলেই ফেলেছি, তো যাই হোক এটা হাইলাইট করি এবারে। এইম অফ ড্রাগ বায়োট্রান্সফরমেশন, আমরা বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেটাবলিজমের ক্ষেত্রে কথা হলো যে ড্রাগটা আমরা অ্যাডমিনিস্ট্রেশন করেছি, এটা অ্যাবজর্পশন হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়ে ইফেক্ট হয়েছে, এখন আমরা চাই যে এটা আর অ্যাকুমুলেট করে টক্সিসিটি না করে এটা বের হয়ে যাক। এবং বের হতে গেলে এটাকে বায়োট্রান্সফর্ম করতে, দিস ইজ দ্য মেইন এইম। The main aim of drug biotransformation is conversion of lipid soluble unionized drug into water soluble ionized form that is suitable for excretion. The main aim of drug biotransformation is conversion of lipid soluble unionized drug into water soluble ionized form so that it can be excreted through excretory route like kidney easily. এখন শুধু এটাই আমাদের, যদি মেইন এইম এইটা, কিন্তু ড্রাগ বায়োট্রান্সফরমেশনের কারণে কিন্তু আমাদের আরো অনেক পারপাস সার্ভ হয়, আরো অনেক চেঞ্জ আছে ড্রাগ বায়োট্রান্সফরমেশনের কারণে। ড্রাগের ফেট ড্রাগ বায়োট্রান্সফরমেশনের কারণে আরো কিছু হয়। তো প্রথমটা তো ওটাই বলা হলো, এবারে একসঙ্গে অনেক কথা বলা হচ্ছে। পারপাসেস of drug biotransformation, but changes of due to drug biotransformation of fate of drug due to drug biotransformation. Number 1 যেটা বলা হলো main aim, lipid soluble unionized drug converted into water soluble ionized form so that it can be easily excreted through excretory routes. Water soluble drug converted, water insoluble drug converted into water soluble drugs. Next purpose, conversion of active drug into inactive metabolite. Most of the drug এর ক্ষেত্রে কিন্তু এটাই কথা বায়োট্রান্সফরমেশনের, যে আমরা ড্রাগ দিয়েছি, এটার অ্যাক্টিভ ফর্মটা অ্যাকশন প্রডিউস করলো, এখন এটা ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট হয়ে এক্সক্রিট হয়ে যায়। তাহলে কনভার্সন অফ অ্যাক্টিভ ড্রাগ ইনটু ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট। তো মোস্ট অফ দ্য ড্রাগে এটার এক্সাম্পলস আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি স্লাইডে। মরফিন ইজ কনভার্টেড ইনটু মরফিন 3-glucuronide. The morphine active form, but morphine 3-glucuronide is inactive. Conversion of active drug into another or more active metabolite. কোনো কোনো ক্ষেত্রে আবার একটা ড্রাগ অ্যাক্টিভ, তো বায়োট্রান্সফরমেশনের কারণে যে মেটাবোলাইটটা ফর্মেশন হয় এটাও দেখা যায় ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ, ইভেন অফেন মোর অ্যাক্টিভ হতে পারে।
যেমন কোডেইন ইজ কনভার্টেড ইনটু মরফিন। তো কোডেইনও অ্যাক্টিভ, কোডেইনও কিন্তু ড্রাগ হিসেবে পাওয়া যায়। আবার এটা কনভার্সন হয়ে মরফিন হলো, মরফিনও অ্যাক্টিভ, মরফিন আরো বেশি অ্যাক্টিভ। Amitriptyline is converted into nortriptyline. Diazepam converted into oxazepam. তো এগুলোর প্রিভিয়াস ফর্মটাও অ্যাক্টিভ, এরপরে মেটাবোলাইজড হয়ে যে মেটাবোলাইট তৈরি হলো এটাও অ্যাক্টিভ। তাহলে কনভার্সন অফ অ্যাক্টিভ ড্রাগ ইনটু অ্যানাদার or even more active metabolite. Conversion of inactive drug into active drug. এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট। ভেরি গুড, প্রোডাক্টের ক্ষেত্রে। Conversion of inactive or prodrug into active drug. আমরা एग्जांपल কিন্তু প্রোডাক্ট বলার সময় পাঁচটা एग्जांपल তোমাদের মনে রাখতে বলেছি। Talampicillin converted into ampicillin. Talampicillin inactive, ampicillin active. Phenacetin converted into paracetamol. এখানে ওই एग्जांपलটা আনা যায় levodopa converted into dopamine. পাঁচটা তো তোমাদের বলেছি, ওটা মনে রাখবে। ওকে, এবারে কনভার্সন অফ টক্সিক ড্রাগ ইনটু নন টক্সিক মেটাবোলাইট অর নন টক্সিক ড্রাগ। কনভার্সন অফ টক্সিক ড্রাগ ইনটু নন টক্সিক ড্রাগ অর মেটাবোলাইট। এখানে যে एग्जांपलটা এটা অ্যাকচুয়ালি মেডিসিন হিসেবে ইউজ হয় না। প্যারাথিয়ন, হোয়াট ইজ ইট? ডু ইউ নো? ওপিওয়েড নয়, ওপি দিয়েই ঠিক আছে, তবে একটু অন্যদিকে চলে গেছে। ওপিসি, ওপিসি কম্পাউন্ড, অর্গানোফসফরাস কম্পাউন্ড, এর মধ্যে একটা হচ্ছে প্যারাথিয়ন। এটা পয়জনিং হয় অনেক সময়, সুইসাইডাল or হোমিসাইডাল যেটাই হোক। তো পয়জনিং হয়ে গেলে এটা তো টক্সিক সাবস্টেন্স, তো বডিতে কিন্তু এটা যাওয়ার পরে এটাকে মেটাবলাইজ করে নন টক্সিক করার মতো এনজাইম সিস্টেম আছে। প্যারাথিয়ন ইজ কনভার্টেড ইনটু প্যারাঅক্সন, নন টক্সিক। তবে তারপরেও কেন ওপিসি পয়জনিং হয়ে পেশেন্ট সাফার করে বা মারাও যায় অনেক সময়, কারণ এটা তো লিমিটেশন আছে। পয়জনিং যেটা হয় এটা অনেক বেশি খেয়ে ফেলে, তো যতটুকু মেটাবলাইজ করার অ্যাবিলিটি বডির আছে এটা দিয়ে সেটা কভার হয় না, পয়জনিং হয়ে যায়। তাহলে এটা একটা एग्जांपल বায়োট্রান্সফরমেশনে, যে কনভার্সন অফ টক্সিক ড্রাগ ইনটু নন টক্সিক মেটাবোলাইট। আমরা এই যে বলতেছি বায়োট্রান্সফরমেশনে এনজাইম সিস্টেম লাগে, এনজাইম। Now what are the enzymes that are involved in drug biotransformation? Enzymes are classified into two groups: microsomal enzymes and non-microsomal enzymes. Enzymes present in microsome are microsomal enzymes, and enzymes present in sites other than microsome are non-microsomal enzymes. What do you mean by microsome? Endoplasmic reticulum, smooth endoplasmic reticulum, sir. স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার নাম মাইক্রোজোম দেওয়া হয়েছে কেন জানো? স্যার এইটা যখন একদম মানে স্যার খুব মানে নরমাল স্টেজে মানে পরে স্যার যখন করা হয়, মানে এইটাকে মানে যখন ডেড সেলে স্যার বের করে নিয়ে আসা হয় তখন স্যার একদম ক্ষুদ্র ভেসিকল লাইক স্ট্রাকচার হয়ে যায়। এইজন্য তুমি এটা জানলে কেমনে? তোমরা কি অ্যানাটমি হিস্টোলজিতে পড়ে আসছো নাকি এরকম? স্যার মাইক্রোজোম তো ছিল স্যার আমাদের। যা বলেছে ঠিকই তো বলেছো। নরমালি তোমরা হিস্টোলজি মনে আছে, সাইটোলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কি রকম? স্যার ভেসিকল লাইক স্ট্রাকচার। নরমালি কি ভেসিকুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? Sir, sac like টিউবুলার। টিউবুলার না? টিউবুলার স্যার, টিউবুলার। ইয়েস স্যার। টিউবুলার আর ল্যামেলার। তো এই স্টাডি করার জন্য যখন সেল থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে যখন আইসোলেট করা হয়, ল্যাবরেটরি টেকনিক, আচ্ছা এটা তোমাদের দেখিয়ে দেই। ফ্র্যাকশনেশন এন্ড হোমোজেনাইজেশন টেকনিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আইসোলেট করা হয়। তো যখন সেল থেকে এটাকে বের করে নিয়ে আসা হয় তখন ওইটা আর ওই টিউবুলার থাকে না, তখন হয়ে যায় ভেসিকুলার। এই ভেসিকুলার ফর্মটাকেই বলা হয় মাইক্রোজোম। ভেসিকুলার form of smooth endoplasmic reticulum is known as microsome. এই জন্যই এনজাইম স্টাডি করতে গিয়ে সেপারেট করে করা হয়েছে, তো এই জন্য এটা মাইক্রোজোমাল এনজাইম বলা হয়। Microsomal enzymes are present mainly in smooth endoplasmic reticulum of liver, kidney, GIT. Non-microsomal enzymes are present in other sites like cytosol,
mitochondria, lysosome, extracellular space of liver, kidney and other tissue. Microsomal enzymes এর example, এটা তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়ে আসার কথা, mixed function oxidase, mono oxygenase system or cytochrome P450. Cytochrome P450 পড়ে আসছো না? জি স্যার। Cytochrome P450 এটাকে mixed function oxidase বলা হয়, mono oxygenase system বলা হয়। Other enzymes hydroxylase, dehydrogenase, reductase and glucuronide transferase. And non-microsomal enzymes গুলো হচ্ছে acetyl transferase, methyl transferase, amidase, esterase, hydroxylase. তো নামগুলো মনে রাখবে, মাইক্রোজোমাল এন্ড নন মাইক্রোজোমাল এনজাইমস। এবারে বায়োট্রান্সফরমেশন যে হয় আমাদের বডিতে, একটু ব্রিফিং করি আগে। There are phases or reactions of drug biotransformation. A few drugs may be excreted through excretory route without any biochemical change within body. আনসেন্স অবস্থায় কিন্তু কিছু কিছু ড্রাগ এক্সক্রিশন হয়ে যায়, তাদের ক্ষেত্রে বায়োট্রান্সফরমেশনের কোনো কোশ্চেন নেই। কিছু ড্রাগ আবার এই বায়োট্রান্সফরমেশনের দুইটা ফেজ আছে, ফেজ 1 এন্ড ফেজ 2 রিঅ্যাকশন। কিছু ড্রাগ ফেজ 1 রিঅ্যাকশনে যায়, গিয়ে এটা এমন মেটাবোলাইট ফরমেশন হয় যে যেটা এক্সক্রিট হয়ে যেতে পারে। কিছু ড্রাগ আবার ডাইরেক্টলি ফেজ 2 তে যায়, যাওয়ার পরে এমন মেটাবোলাইট ফরমেশন হয় যেটা এক্সক্রিট হয়ে যেতে পারে। বাট ফর মোস্ট অফ দ্য ড্রাগস, ম্যাক্সিমাম ড্রাগের ক্ষেত্রে আবার যে ঘটনাটা ঘটে সেটা হলো যে ড্রাগ আগে ফেজ 1 রিঅ্যাকশনে যায়, ফেজ 1 রিঅ্যাকশনে গিয়ে যে মেটাবোলাইট ফরমেশন হয় এটা পুরোপুরি এক্সক্রিট হওয়ার উপযোগী না। এজন্য এই মেটাবোলাইটটাকে, ফেজ 1 মেটাবোলাইটটাকে এন্ডোজেনাস কোন সাবস্টেন্সের সঙ্গে, পোলার সাবস্টেন্সের সঙ্গে বাইন্ড হয়ে কনজুগেট হয়ে একটা নিউ সাবস্টেন্স সিনথেসিস করতে হয়, নিউ মেটাবোলাইট ফরমেশন করতে হয়, যেটা এক্সক্রিট হয়ে যেতে পারে। এটা হলো মোস্ট অফ দ্য ড্রাগের ক্ষেত্রে কথা, যে আগে ফেজ 1 রিঅ্যাকশনে যাবে, ফেজ 1 মেটাবোলাইটটা পুরোপুরি এক্সক্রিশন হওয়ার মতো না, এজন্য এটাকে আবার এন্ডোজেনাস কোন পোলার সাবস্টেন্সের সঙ্গে কনজুগেট করে এটাকে সলিউবল হয়ে এক্সক্রিশন হওয়ার উপযোগী হতে হবে, তারপর এক্সক্রিশন হয়ে যাবে। তার মানে হলো মোস্ট অফ দ্য ড্রাগের ক্ষেত্রে phase 1 followed by phase 2, then drug is excreted. আর a few drug এর ক্ষেত্রে unsensed হতে পারে, আর few drug এর ক্ষেত্রে শুধু phase 1, few drug এর ক্ষেত্রে শুধু phase 2 হতে পারে। এগুলো হলো লেস কমন কথা, ঠিক আছে? তাহলে মোস্ট কমন কথা হলো phase 1 should be followed by phase 2, then drug is excreted. But এখানে একটা exception আছে. There is an exception where for biotransformation of that drug, phase 2 is followed by phase 1. তার মানে রিভার্স। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়, আচ্ছা ফেজ 1 আগে হয় না ফেজ 2 আগে হয়? তুমি বললে যে মোস্ট অফ দ্য ড্রাগের ক্ষেত্রে আগে ফেজ 1 তারপরে ফেজ 2, তখন বলে তুমি কি এমন কোনো এক্সেপশনাল এক্সাম্পল জানো যেটার ক্ষেত্রে আগে ফেজ 2 হয় তারপর ফেজ 1 হয়? তখন বলতে হবে ইয়েস আই নো, ফর আইসোনিয়াজাইড or INAs or isonicotinonic acid hydrazide. এই ড্রাগটার নাম শুনছো তোমরা কি? জি স্যার, টিউবারকুলার অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিটিউবারকুলার ড্রাগ INAs। এটা ছাড়া অ্যান্টিটিবি ড্রাগ থেরাপি হইতেই পারে না। তো এই ড্রাগের মেটাবলিজম হয় উল্টা, আগে হয় ফেজ 2, তারপরে হয় ফেজ 1। আমরা বললাম ইউজুয়ালি ফেজ 1 is followed by phase 2, এক্সেপশন হচ্ছে ফর INAs or isonicotinonic acid। এই INAs এই পুরো নামটার ইলাবোরেশন তোমরা মনে রাখবে, এটাও জিজ্ঞেস করা হয় পরীক্ষায়, আমি কিন্তু দিয়ে দিছি স্লাইডে। INAs সংক্ষেপে যদি আইসোনিয়াজাইড বলা হয় বা INAs বলা হয়, পুরো নাম হচ্ছে আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড। তো ফর মেটাবলিজম অফ দিস isonicotinonic acid hydrazide or INAs, phase 2 is followed by phase 1. এখানে আগে phase 2 হয় তারপরে phase 1 হয়। নেক্সট
তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটেন এন্ড অলসো ফর ভাইভা, অনেক সময় এটা ধরা হয় বা রিটেনে আসে, যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট phase 1 and phase 2 reactions of drug biotransformation. The phase 1 reaction is non-synthetic reaction. Phase 2 is synthetic reaction. কেন নন সিনথেটিক আর কেন সিনথেটিক আমরা একটু আগে একটা প্রথম স্লাইডটা এই রিঅ্যাকশনের প্রথম স্লাইডটা একটু বলেছি যে ফেজ 1 এ হয় কি এটা এমন এক কেমিক্যাল রিঅ্যাকশন হয় যে এখানে ইন্ট্রোডিউস অর রিমুভ ফাংশনাল গ্রুপ যেমন অ্যামাইনো গ্রুপ, হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, এগুলো জাস্ট রিমুভ হয় অর ইন্ট্রোডিউস হয়, এইভাবে তার কেমিক্যাল চেঞ্জ হয়। এখানে কোনো নিউ সাবস্টেন্স অর নিউ কম্পাউন্ড সিনথেসিস হয় না। সো দিস ইজ নন সিনথেটিক রিঅ্যাকশন। বাট ফেজ 2 তে কি হয় আমরা বললাম যে ফেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেজ 1 মেটাবোলাইটটা এন্ডোজেনাস একটা পোলার সাবস্টেন্সের সঙ্গে কনজুগেশন করে। এন্ডোজেনাস একটা পোলার সাবস্টেন্সের সঙ্গে যেমন অ্যাসিটাইল, মিথাইল, এই যে আমরা দেখাবো একটু পরে, গ্লুকুরোনিক অ্যাসিড, এগুলোর সাথে কনজুগেশন হয়, কনজুগেশন হয়ে একটা নিউ কম্পাউন্ড সিনথেসিস হয়, এজন্য এটাকে বলা হয় সিনথেটিক রিঅ্যাকশন। তাহলে ফেজ 1 হচ্ছে নন সিনথেটিক, ফেজ 2 সিনথেটিক। In phase 1 reaction, there is introducing or removing functional chemical group from the drug molecule. In phase 2, there is conjugation with endogenous polar substance. So conjugation reaction. Phase 1 er enzyme gulo mostly microsomal. Only a few are non-microsomal. But phase 2 reaction er khetre mostly kintu non-microsomal. Only a few are microsomal. Usually phase 1 precedes phase 2. আমরা তো বললামই যে usually phase 1 আগে হয়, phase 2 পরে হয়। তো তাহলে যদি এটা আগে হয় এটা পরে হয়, এই কথাটা আবার এখানে উল্টায় দেওয়া হলো। Usually phase 2 follows phase 1 reaction. There are several types of reactions in phase 1 and also in phase 2. Phase 1 reaction এর মধ্যে oxidation, reduction and hydrolysis. Oxidation, reduction and hydrolysis. আর phase 2 reactions গুলো হচ্ছে গ্লুকুরোনাইড, এটা কনজুগেশন রিঅ্যাকশন সব। এই যে গ্লুকুরোনাইডের সঙ্গে কনজুগেশন হলে এটাকে বলা হচ্ছে গ্লুকুরোনাইড কনজুগেশন অর গ্লুকুরোনাইডেশন। অ্যাসিটাইল গ্রুপের সঙ্গে কনজুগেশন, অ্যাসিটাইলেশন, মিথাইল কনজুগেশন অর মিথাইলেশন, গ্লাইসিন কনজুগেশন এন্ড সালফেট কনজুগেশন, সবগুলো হচ্ছে কনজুগেশন রিঅ্যাকশন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা যায় এই কম্পারেটিভ ডিসকাশনে, phase 1 metabolites are usually not so polar, so they are not usually excreted. And phase 1 most of the drug এর ক্ষেত্রে যে কথাটা প্রযোজ্য, যে phase 1 metabolite যেটা ফরমেশন হয় এটা এই পরিমাণ ওয়াটার সলিউবল না যেটা এক্সক্রিট হয়ে যেতে পারে। বাট phase 2 metabolite phase 1 এ যাওয়ার পরে আবার কনজুগেশন হয়ে phase 2 হয়ে গেল, phase 2 metabolite যারা তারা কিন্তু highly polar, highly water soluble and so easily excreted through excretory route. এটা তোমরা এখানে কথাটা অ্যাড করে নিতে পারো। So this is the comparative discussion about phase 1 and phase 2. এবার আমরা এই রিঅ্যাকশন গুলোর কিছু এক্সাম্পল দেখি। phase 1 রিঅ্যাকশনের ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে অক্সিডেশন। উইথ এনজাইম যেহেতু মাইক্রোজোমাল এন্ড নন মাইক্রোজোমাল আছে, সেই হিসেবে এই রিঅ্যাকশন গুলো মাইক্রোজোমাল আর নন মাইক্রোজোমাল আলাদা করে দেখানো হয়েছে। মাইক্রোজোমাল অক্সিডেশনের এক্সাম্পল হচ্ছে ফেনোবারবিটন is oxidized to form beta hydroxyphenobarbital. Microsomal oxidation. Non microsomal oxidation example, ethyl alcohol is oxidized into acetaldehyde. Phenobarbital থেকে beta hydroxyphenobarbital, acetyl ethyl alcohol থেকে acetaldehyde. আচ্ছা, এই স্লাইডে কিছু কথা আছে। কি কি লাগে মাইক্রোজোমাল ড্রাগ অক্সিডেশনের জন্য? কি কি লাগে? ইট রিকোয়ার্স সাইটোক্রোম P450, P450 reductase, NADPase and molecular oxygen.
cytochrome P450, P450 reductase, NADPase and molecular oxygen. এবারে রিডাকশন দুই ধরনের হয়, অ্যাজো রিডাকশন এন্ড নাইট্রো রিডাকশন। অ্যাজো রিডাকশন এক্সাম্পল, প্রোন্টোসিল is reduced into sulfanilamide. Prontosil is reduced into sulfanilamide. Nitro reduction example, chloramphenicol is reduced into aminocloramphenicol. Dehalogenation, halothane is converted into trifluoroethane. So azo reduction prontosil sulfanilamide conversion হয়, আর nitro reduction হয়ে chloramphenicol aminocloramphenicol conversion হয়। নেক্সট হাইড্রোলাইসিস। আচ্ছা, আমরা একটা মাইক্রোজোমাল বললাম, এবারে নন মাইক্রোজোমাল রিডাকশন। ক্লোরাল হাইড্রেট is reduced into trichloroethanol. Chloral hydrate into converted into trichloroethanol. This is non-microsomal reduction. Hydrolysis example, microsomal and non-microsomal. Hydrolysis of star bond. Pethidine is converted into pethidinic acid. Hydrolysis of amide bond. For example, procainamide is converted into PABA. PABA elaboration ki PABA jano ki? Anybody? amino butyric acid last to মানে গাবার মতো। para amino butyric acid থেকে কি তৈরি হয় এটা কি জানো? ফলিক অ্যাসিড তৈরি হয় para amino butyric acid থেকে, ঠিক আছে? এটা পরে জানতে পারবে। তো প্রোকেইনামাইড হাইড্রোলাইসিস হয়ে পাবা আর para amino butyric acid তৈরি হয়। para amino butyric acid না, সরি, para amino benzoic acid। para amino benzoic acid। এবারে phase 2 রিঅ্যাকশনের एग्जांपल। phase 2 reactions are conjugation reaction, আমরা আগেই বলেছি। here usually phase 1 metabolites conjugate with endogenous polar substance to become highly water soluble metabolite suitable for excretion. তো এখানে conjugation হয়, তো only one conjugation is microsomal, other conjugations are non-microsomal। আমরা এই ফেজ 1 রিঅ্যাকশনের এনজাইমগুলোর মধ্যে দেখিয়েছি, ওখানে কিন্তু গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ ছিল, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। তো ওই এনজাইম মাইক্রোজোমাল এনজাইম অফ ফেজ 1 রিঅ্যাকশন গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এইটাই হলো গ্লুকুরোন। এটা আবার ফেজ 2 রিঅ্যাকশনের এই কনজুগেশনে কাজ করে, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। তাহলে মাইক্রোজোমাল কনজুগেশন এর মধ্যে গ্লুকুরোনাইড কনজুগেশন আর গ্লুকুরোনাইডেশন, এটা একটা एग्जांपल। দিস রিঅ্যাকশন ইজ catalyzed by glucuronide transferase. Non-microsomal conjugation are example, acetylation or acetyl conjugation, methylation or methyl conjugation, glycine conjugation, sulfate conjugation. Microsomal conjugation is glucuronide conjugation or glucuronidation, and non-microsomal conjugations are acetylation, methylation, glycine conjugation, sulfate conjugation. Glucuronidation or glucuronide conjugation are example. Morphine conjugates with glucuronic acid by glucuronide transferase and converted into morphine 3 glucuronide. Morphine conjugates with glucuronic acid by glucuronide transferase to form morphine 3 glucuronide. Acetylation, INase, এটা অ্যাসিটাইল গ্রুপের সঙ্গে কনজুগেট হয়ে N-acetyl INase. মিথাইলেশন, অ্যাড্রেনালিন মিথাইলেশন হয়ে মেটানেফ্রিনে কনভার্সন হয়ে যায়। INase থেকে N-acetyl INase অ্যাসিটাইলেশন, আর মিথাইলেশন হলো অ্যাড্রেনালিন মিথাইলেশন হয়ে মেটানেফ্রিন।
Glycine conjugation example. Benzoic acid conjugates with glycine to form hypuric acid. Sulfate conjugation. Acetaminophen conjugates with sulfate to form acetaminophen sulfate. Acetaminophen drugটা চেনো তোমরা? তোমরা শুনছো? প্যারাসিটামল না স্যার? অ্যাসিটামিনোফেন এই ড্রাগটা চেনো কি তোমরা? প্যারাসিটামল না স্যার? প্যারাসিটামলের সেম গ্রুপ মনে হয়। প্যারাসিটামলের আদার নেম ইজ অ্যাসিটামিনোফেন। ঠিক আছে, এটা মনে রাখবে। কোথাও অ্যাসিটামিনোফেন নামটা ইউজ হয় বইতে, কোথাও প্যারাসিটামল। প্যারাসিটামলস আদার নেম ইজ অ্যাসিটামিনোফেন। তো অ্যাসিটামিনোফেন conjugates with sulfate to form acetaminophen sulfate. This is sulfate conjugation. আচ্ছা, এবারে আমরা এই এক্সেপশন যেটা বলেছি, বায়োট্রান্সফরমেশন অফ INH, কি এক্সেপশন বলেছি যে মোস্ট অফ দ্য ড্রাগের ক্ষেত্রে ফেজ 1 ফলোড বাই ফেজ 2, আর এখানে এক্সেপশন হলো ফেজ 2 ফলোড বাই ফেজ 1। তো এই দেখেন এই INH এর মেটাবলিজমটা আমরা দেখিয়েছি। দেখো আগে ফেজ 2 INH এসিটাইলেশন হয়ে গেল। এসিটাইলেশন তো কনজুগেশন রিঅ্যাকশন, ফেজ 2 এটি আগে হলো। INH থেকে N এসিটাইল INH হলো এসিটাইলেশন। এরপরে হলো ফেজ 1 N এসিটাইল INH, এটা আবার হাইড্রোলাইসিস হয়ে গেল into isonicotinonic acid and acetyl hydrazide. তাহলে here is the exception, that is phase 2 is followed by phase 1 reaction in case of metabolism of INH. Exception তো এটা একটা মনে রাখবেন। অনেক সময় অ্যান্টিটিউবারকুলার ড্রাগ জিজ্ঞেস করে এখান থেকেও এই কোশ্চেনে চলে আসে, বা বায়োট্রান্সফরমেশন থেকেও এখানে চলে আসতে পারে। আচ্ছা, এবারে আমরা ওই যেটা মাঝে মাঝে একটু একটু বলেছি কিন্তু অত বেশি বলিনি, সেটা একটু বলি। এই বায়োট্রান্সফরমেশনের আর মেটাবলিজমের রিলেশন নেই, দ্যাট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম or first pass biotransformation. First pass metabolism or first pass biotransformation, এটাকে আবার first pass effect or pre-systemic effect এটাও বলা হয়। What is it? Metabolism or biotransformation of some drugs before being absorbed into systemic circulation following administration by any route. Biotransformation of any drug before being available into systemic circulation following administration by any route. যে কোনো রুটে দেওয়ার পরে সিস্টেমিক সার্কুলেশন এটা অ্যাবজর্ব হয়ে পৌঁছার আগেই যে মেটাবলিজম আর বায়োট্রান্সফরমেশন হয়ে যায়, দ্যাট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম আর ফার্স্ট পাস বায়োট্রান্সফরমেশন। What are the sites of first pass biotransformation? কোথায় হয় মূলত ফার্স্ট পাস বায়োট্রান্সফরমেশন? লিভার। আমরা ওরাল ড্রাগে তো বেশিরভাগ দেই। এই ওরাল ড্রাগ এই রুটে যাওয়া অ্যাবজর্পশন হওয়ার পথে সবচেয়ে বেশি আটকায় দেওয়ার ক্ষমতা রাখে লিভার। তো লিভার ইজ দ্য মেইন, যদি ওরাল রুটে দেওয়া হয়। ফলোইং ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, লিভার ইজ দ্য মেইন সাইট অফ ফার্স্ট পাস ইফেক্ট। এছাড়া কিন্তু স্মল অ্যামাউন্টে পোর্টাল ব্লাডের মধ্যেও হতে পারে, জেড ট্র্যাক ওয়াল, জেড ট্র্যাক লুমেনাও কিছু ফার্স্ট পাস মেটাবলিজম হতে পারে। আর যদি ইনহেলেশন রুটে দেওয়া হয়, যেমন সালবুটামলের ফার্স্ট পাস মেটাবলিজম অনেক সময় লাংসে হয়ে যায় কিছু। ওকে, তাহলে মেইনলি হচ্ছে লিভার ফার্স্ট পাস মেটাবলিজম সাইট, আর আদার গুলো লেস ইম্পর্টেন্ট। নাও হোয়াট আর দ্য ড্রাগস that have significant first pass metabolism, that undergo significant first pass metabolism? এই কোশ্চেন জিজ্ঞেস করলে অবশ্যই সবার আগে GTN বলতে হবে, গ্লিসারিন ট্রাইনাইট্রেট, GTN, গ্লিসারিন ট্রাইনাইট্রেট। এটার এত সিগনিফিকেন্ট ফার্স্ট পাস ইফেক্ট হয় যে এইটা ওরাল রুটে দেওয়াই সম্ভব না, দেওয়াই হয় না। এছাড়া আদার ড্রাগস এর মধ্যে সাম বিটা ব্লকার্স, প্রোপানোলল, এটিনোলল, মেটোপ্রোলল, প্রোপানোলল, এটিনোলল, মেটোপ্রোলল, মরফিন, পেথিডিন, সালবুটামল, লেভোডোপা,
তো এগুলো সিগনিফিকেন্ট ফার্স্ট পাস মেটাবলিজম হয় ওরালি দিলে। এখন এই যে ড্রাগগুলো এগুলো ওরালি দিলে সিগনিফিকেন্ট ফার্স্ট পাস মেটাবলিজম হয় লিভারে, তাহলে আমরা ইফেক্ট পাবো কিভাবে? অন্য রুটে দিয়ে স্যার। তাহলে একটা উপায় হলো সাবলিঙ্গুয়ালি দিয়ে to use a route other than oral route. Oral route ছাড়া আদার কোন রুটে দিলে so that we can bypass the effect. এই ইফেক্টটাকে বাইপাস করার জন্য যে রুট ইউজ করা যেতে পারে সেই রুটে আমরা দেব। যেমন জিটিএন এর ক্ষেত্রে যেটা প্রযোজ্য, জিটিএন গ্লিসারিন ট্রাইনাইট্রেট, এটা সাবলিঙ্গুয়াল মোস্ট সিগনিফিকেন্ট ফার্স্ট মেটাবলিজম হয়, এটা সাবলিঙ্গুয়ালি দেওয়া হয়। সাবলিঙ্গুয়ালি দিলে সাবলিঙ্গুয়াল টাং এর ব্লাড সার্কুলেশন এটা কি ভেনাস ড্রেনেজ কে পোর্টাল ভেইন হয়ে যায়? না স্যার, না স্যার, সুপিরিয়র ভেনাকে হয়ে যায়, লিভার বাইপাস হয়ে যাবে, এই জন্য সাবলিঙ্গুয়ালি দেওয়া হয়। আচ্ছা, বাকি যে ড্রাগগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ড্রাগগুলো কিন্তু আমরা ওরালি ইউজ করতে পারি। যেমন প্রোপানল এটা ওরালি ইউজ হয়। মরফিন আমাদের দেশে যদি ওরাল ফর্মুলেশন নাই, কোনো দেশে মরফিন ওরালি ইউজ হয়। এই সালবুটামল, লেভোডোপা এগুলো কিন্তু ওরালি ইউজ হয়। আবার বলতেছি আমরা যে এগুলো সিগনিফিকেন্ট ফার্স্ট পাস মেটাবলিজম হয়, আবার এগুলো ওরালি ইউজ হচ্ছে, তাহলে ব্যাপারটা কি স্যার? যদি সিগনিফিকেন্ট ফার্স্ট পাস ইফেক্ট হয় তাহলে তো ওরালি দিলে এটার ইফেক্ট পাওয়ার কথা না। আচ্ছা, লেভোডোপার ক্ষেত্রে ওটা প্রযোজ্য, মানলাম যেটা লেভোডোপা একটা প্রোড্রাগ, এটাকে মেটাবলিজম লিভার করার ক্ষমতা রাখে। তাহলে উপায় কি? আমরা ফার্স্ট পাস ইফেক্টটাকে ওভারকাম করতে পারি কিভাবে? আমাদের যেমন জিটিএন এর ক্ষেত্রে আমরা সাবলিঙ্গুয়াল দিচ্ছি, তো জিটিএন প্যারেন্টারালিও ইউজ হয়, বা কোনো ড্রাগ যদি পারেক্টালি দেওয়া যায় সেটা আমরা দিচ্ছি। এখন আমরা এই কয়েকটা ড্রাগের ক্ষেত্রে যদি বলি, এই প্রোপানল, মরফিন, সালবুটামল, লেভোডোপা এগুলো আমরা ওরালি দিচ্ছি, আবার এইগুলোর ফার্স্ট পাস ইফেক্ট সিগনিফিকেন্ট, তাহলে আমরা ইফেক্ট পাচ্ছি কেন বা কিভাবে? স্যার অন্য ড্রাগের সাথে কি দেয়া যায় তাহলে? অন্য ড্রাগের সাথে দিয়ে ওটার সাথে এটা নিয়ে যাওয়া সার্কুলেশনে? আচ্ছা, যাই হোক, ওটা একটা কথা। আচ্ছা, এটার আনসার হচ্ছে আমরা এগুলোর ডোজকে এইভাবে ফর্মুলেট করব, এই পরিমাণ ডোজ দেব যে ডোজ দিলে লিভার যতটুকু মেটাবলাইজ করে দিবে তারপরও যা থাকবে সার্কুলেশনে পৌঁছবে সেটা দিয়ে আমাদের ইফেক্ট হবে। বুঝতে পারলেন? তো এইসব ড্রাগের ক্ষেত্রে যেটা করা হয় যে ডোজটা এই পরিমাণ অ্যাডজাস্ট করে দেওয়া হয়, বাড়ায় দেওয়া হয়, যে আমরা স্টাডি করে এগুলো এইভাবে ফিক্স করা হয়েছে যে লিভার যতটুকু ফার্স্ট পাস ইফেক্ট করে ভেঙে ফেলবে তারপরও বাকি যা থাকবে সেটা দিয়ে যেন আমরা সেটাই যেন আমাদের ইফেক্ট এক্সার্ট করার জন্য যথেষ্ট হয়ে যায়, এইভাবে এগুলো ডোজিং করা হয় আর কি। তো ঠিক আছে, তাহলে হাউ টু অ্যাভয়েড ফার্স্ট পাস ইফেক্ট, এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় by administering the drug through a route that can bypass the effect. তো আমরা এমন রুটে এটা ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করব যে যাতে এই ইফেক্ট বাইপাস হয়ে যায়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে সাবলিঙ্গুয়ালি রুটে আমরা জিটিএন দেই। তো পার রেক্টালি কোন ড্রাগ দিলে যেটা ওরালি ব্রেকডাউন, সেটা দিয়ে আমরা এটাকে বাইপাস করতে পারি। তবে পার রেক্টালি যদি বেশি ডিপ অ্যাপ্লিকেশন করা হয় তাহলে কি হবে? আবার 50% আবার স্যার পোর্টাল ভেইনের মাধ্যমে সব যাবে। জি স্যার, মনে আছে স্যার। ইনফিরিয়র রেক্টাল ভেইন, হ্যাঁ, এটা পোর্টাল সার্কুলেশনে যায় না, কিন্তু সুপিরিয়র রেক্টাল ভেইনের ড্রেনেজ, মিডল রেক্টাল ভেইনে এটা কিন্তু ইয়াতে চলে যাবে। সেজন্য পার রেক্টালি খুব ডিপি দিলে তাহলে আবার বাইপাস হবে না, নিচের দিকে দিলে হবে, অথবা আদার প্যারেন্টারাল রুট এইভাবে ইউজ করে আমরা এই ইফেক্টকে বাইপাস করতে পারি। এবার একটা টার্ম, এটা অত বেশি জানার দরকার নেই, জাস্ট একটু মনে রাখতে হবে যদি কখনো শর্ট নোট আসে বা কোনো এক্সামিনার যদি জিজ্ঞেস করেন, হোয়াট ইজ হফম্যানস বায়োট্রান্সফরমেশন or Hofmann's degradation or Hofmann's elimination? Hofmann's biotransformation or Hofmann's degradation or Hofmann's elimination. এটা হলো কি, আমরা তো ম্যাক্সিমাম এগুলো দেখলাম যে ড্রাগ বায়োট্রান্সফরমেশন সব হচ্ছে উইথ দ্য হেল্প অফ এনজাইম।
এটারও একটা এক্সেপশন, the spontaneous non-enzymatic biotransformation or degradation of drug by passive chemical process. Spontaneous non-enzymatic biotransformation or degradation of drug by passive chemical process. এটার এক্সাম্পল হচ্ছে অ্যাট্রাকিউরিয়াম। অ্যাট্রাকিউরিয়াম তোমরা হয়তো এখনো জানো না, এটা একটা skeletal muscle relaxant. Skeletal muscle relaxant. It is used at adjunct with general anesthetics. General anesthesia যখন দেওয়া হয় সাথে কিন্তু মাসেল রিল্যাক্সেন্টও দেওয়া হয়, মানে অপারেটিভ ফিল্ডের মাসেলগুলোকে রিল্যাক্স করে অপারেশনকে ইজি করার জন্য, সার্জিক্যাল প্রসিডিউরকে সুটেবল করার জন্য মাসেল রিল্যাক্সেন্ট ইউজ হয়। এর একটা এক্সাম্পল হচ্ছে অ্যাট্রাকিউরিয়াম। অ্যাট্রাকিউরিয়াম তো এইটার মেটাবলিজম আর বায়োট্রান্সফরমেশন হয় নন এনজাইমেটিক এন্ড স্পন্টেনিয়াস বাই প্যাসিভ কেমিক্যাল প্রসেস। দিস ইজ নো, এটা যে সায়েন্টিস্ট এটাকে প্রেসক্রাইব করছেন তার নাম হফম্যান, সেই হিসেবে this biotransformation is known as Hofmann's biotransformation or Hofmann's elimination or Hofmann's degradation. That is spontaneous non-enzymatic biotransformation of Atracurium. Example হচ্ছে Atracurium. Now তোমাদের একটা রিটেনের কোশ্চেন, রিটেনে এরকম কোশ্চেন আসছে প্রায়। Factors influencing drug absorption, factors influencing drug distribution, factors modifying drug biotransformation or drug metabolism, এটাও আসতে পারে। তো নাম্বার 1 জেনেটিক, নাম্বার 2 ফিজিওলজিক্যাল ফ্যাক্টর যেমন এজ, সেক্স, নাম্বার 3 প্যাথোলজিক্যাল, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, নাম্বার 4 concurrent use of other drug or food। তো আদার ড্রাগের সঙ্গে কনকারেন্টলি কোনো ড্রাগ ইউজ হলে এদের মধ্যে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। এটা হতে পারে ডিউ টু এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন। আর ড্রাগ ফুডের মধ্যে ইন্টারাকশন হলে এটা ড্রাগ ফুড ইন্টারাকশন। তাহলে জেনেটিক ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস লাইক এজ, সেক্স, প্যাথোলজিক্যাল ফ্যাক্টরস যেমন লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, কনকারেন্ট ইউজ অফ আদার ড্রাগস, এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশনের কারণে ড্রাগ ইন্টারাকশন হবে। এভাবে ড্রাগ বায়োট্রান্সফরমেশন মডিফাই হতে পারে, ড্রাগ ফুড ইন্টারাকশনের কারণে হতে পারে। এবারে জেনেটিক ফ্যাক্টর এক্সাম্পল আসি আমরা। এই যে আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখালাম, আইএনএইচ আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রোজাইডের মেটাবলিজম দেখালাম। এটার মেটাবলিজম হচ্ছে অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন তো ডিউ টু জেনেটিক ভেরিয়েবিলিটি অফ individuals, so some are slow acetylator and some are rapid acetylator. INase in slow acetylator. তো যদি স্লো অ্যাসিটাইলেশন হয়, দ্যাট ইজ মেটাবলিজম যদি INase এর স্লো হয় ডিউ টু দিস জেনেটিক ভেরিয়েবিলিটি, তো তাদের ক্ষেত্রে there is chance of peripheral neuropathy। আবার যারা র্যাপিড অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে যদি INase এর মেটাবলিজম হয় র্যাপিডলি, তাহলে হেপাটোটক্সিক মেটাবোলাইট ফর্মেশনের কারণে হেপাটোটক্সিসিটি হবে। সিগনেচার করতে গেছি তখন দেখা যাচ্ছে ভাইস প্রিন্সিপাল বসেছিল। হ্যাঁ এখনো বোধহয় হ্যান্ড ওভার তো হয়নি, তাই না? আজকে হবে তাই না? সরি আমি কথা বলতেছিলাম। তাহলে আমরা বলছি কি জেনেটিক ফ্যাক্টর INase in slow acetylator there is chance of peripheral neuropathy, INase in rapid acetylator there is chance of hepatotoxicity। এগুলোর এক্সপ্লেনেশন আমরা যখন আরেকটু পড়বে ইন্ডিভিজুয়াল ড্রাগ এর রিলেশনে তখন বুঝতে পারবে। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর এজ, এক্সট্রিম অফ এজ, early age and elderly age. Extreme of age, there is decreased metabolism of drugs or decreased biotransformation of drugs. এর কারণ হলো আর্লি এজে
এনজাইম অ্যাক্টিভিটি ম্যাচিউর হয় না, এনজাইম সিস্টেম ম্যাচিউর হয় না। আবার এল্ডারলি এজে তখন এনজাইম সিস্টেম আবার এনজাইম অ্যাক্টিভিটি কমে যায়। এই কারণে extreme of age there is decreased drug biotransformation. 6. In male individual, metabolism or biotransformed drug is increased due to testosterone activity. The male sex hormone testosterone induces drug metabolizing enzymes, so there is increased drug metabolism in case of male. Pathological factors, liver disease. যদি কারো লিভার ডিজিজ থাকে, যেহেতু আমরা ডিসকাশন এটাই বুঝলাম লিভার ইজ দ্য প্রিন্সিপাল অর্গান অফ ড্রাগ মেটাবলিজম, তো সেই লিভার যদি অসুস্থ থাকে তাহলে তো সেটা ড্রাগ মেটাবলিজম করতে পারবে না, তখন ড্রাগ মেটাবলিজম ইম্পেয়ার্ড হবে। রেনাল ডিজিজ আর রেনাল ইম্পেয়ারমেন্ট একই কথা, কিছু ড্রাগ তো কিডনিতে মেটাবলিজম হয়, এই জন্য রেনাল ইম্পেয়ারমেন্ট হলে ড্রাগ মেটাবলিজম হ্যাম্পার হয়। concurrent administration of other drug or food, এর মধ্যে এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন দুইটার কথা, এটা একটু আগে পরে তোমাদের বলতেছি, এখানে শুধু কি হতে পারে এটা আগে বলে দিচ্ছি। ফেনোবারবিটন এটা একটা ড্রাগ যেটা এনজাইম ড্রাগ মেটাবলাইজিং এনজাইমকে ইনডিউস করে, তার মানে হলো ড্রাগ মেটাবলাইজিং এনজাইমের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, যার ফলে ড্রাগের কিছু কিছু ড্রাগের মেটাবলিজম বাড়িয়ে দেয়, যেমন ওয়ারফেরিন এক্সাম্পল দেওয়া হয়েছে। তো ফেনোবারবিটন আর ওয়ারফেরিন একসঙ্গে দিলে ফেনোবারবিটন ওয়ারফেরিনের মেটাবলিজমকে বাড়িয়ে দেবে বাই এনজাইম ইন্ডাকশন। Now what is enzyme induction? এটা কিন্তু very very important for your exam. Enzyme induction কি, enzyme inhibition কি? What are the enzyme inducing drug? What are the enzyme inhibitory drugs? এটা কিন্তু জিজ্ঞেস আউটকাম কি, এনজাইম ইনহিবিশনের আউটকাম কি কি হতে পারে। তো এনজাইম ইন্ডাকশন কি? If a drug induces or stimulates the enzyme system that metabolize any drug, কোন এনজাইমকে কোন ড্রাগ যদি ইনডিউস করে অর স্টিমুলেট করে, যে এনজাইমটা কোন ড্রাগের মেটাবলিজম ঘটায়, তো ওই এনজাইম যদি স্টিমুলেট হয়ে যায় তাহলে ওই সেকেন্ড ড্রাগের মেটাবলিজম বেড়ে যাবে। মেটাবলিজম বেড়ে যাওয়া, দিস ইজ এনজাইম ইন্ডাকশন। কোন ড্রাগের এনজাইমকে ইনডিউস করে ওই ড্রাগের মেটাবলিজম বাড়িয়ে দেওয়া অন্য কোন ড্রাগ দ্বারা, এটাই হবে এনজাইম ইন্ডাকশন। এখন বলো, তোমরা শুনতে পাচ্ছ? এখন একটা আনসার করো দেখি। আমরা কি বললাম যে কোন ড্রাগ যদি অন্য কোন ড্রাগের ড্রাগ মেটাবলাইজিং এনজাইমকে ইনডিউস করে আর স্টিমুলেট করে ওই ড্রাগের মেটাবলিজম বাড়িয়ে দেয়, এই ব্যাপারটাই হচ্ছে এনজাইম ইন্ডাকশন। এখন তাহলে বলো, যে ড্রাগের মেটাবলিজম বেড়ে গেল এনজাইম ইন্ডাকশনের কারণে কোন ড্রাগ দ্বারা, তো ওই ড্রাগের ইফেক্ট কেমন হবে? কম হবে, ইফেক্ট অফ দ্য সেকেন্ড ড্রাগ বাড়বে না কমবে? মানে অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট এখানে তো বলার দরকার নেই, বাড়বে। ইন্ডাকশন বলতে আমরা কি বোঝাচ্ছি? যে একটা ড্রাগ অন্য একটা ড্রাগের মেটাবলাইজিং এনজাইমকে স্টিমুলেট করলো আর ইনডিউস করলো, তাহলে ওই সেই অন্য ড্রাগটার মেটাবলিজম বেড়ে গেল, স্যার অ্যাকশন কমবে। ভেরি গুড, এটাই তো, এটা অনেক ওলট পালট করে পরীক্ষায় জিজ্ঞেস স্যার অ্যাকশন কমবে স্যার, কমবে স্যার।
আমরা ফার্স্ট ড্রাগ দিলাম, এটা সেকেন্ড ড্রাগের মেটাবলাইজিং এনজাইম সিস্টেমকে ইনডিউস করে সেকেন্ড ড্রাগের মেটাবলিজম বাড়িয়ে দিল। তাহলে মেটাবলিজম যদি বেড়ে গেল তাড়াতাড়ি, মানে ব্রেকডাউন হয়ে গেল তাড়াতাড়ি, তাহলে ওই সেকেন্ড ড্রাগের ইফেক্ট কমবে, সেকেন্ড ড্রাগের ইফেক্ট কমবে। তার মানে হলো এনজাইম ইন্ডাকশনের কারণে যে ড্রাগের মেটাবলাইজিং এনজাইম ইনডিউস হয়ে ওই ড্রাগের মেটাবলিজম বেড়ে গেল, আলটিমেটলি সেই ড্রাগের ইফেক্ট কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা বুঝে রাখবে, কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে। What are the important enzyme inducing drugs or enzyme inducers? Barbiturates, phenytoin, carbamazepine, rifampicin, glycofulvin. At least 5 names should be remembered. এটা পরীক্ষা এক্সাম্পল হিসেবে চাওয়া হয়। এনজাইম ইন্ডিউসার্স এর এক্সাম্পল বারবিচুরেটস, ফিনাইটোইন, রিফাম্পিসিন, গ্লাইসোফুলভিন, কার্বামাজিপিন। আরো আছে ক্রিমিডন, ডিডিটি, অ্যালকোহল, টোবাকো, স্মোক। ঠিক আছে, লম্বা লিস্ট আছে, তোমরা at least 5 ড্রাগস এর নাম মনে রাখবে। বারবিচুরেটস, ফিনাইটোইন, কার্বামাজিপিন, রিফাম্পিসিন, গ্লাইসোফুলভিন। এখন আসো এই এনজাইম ইন্ডাকশনের কারণে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো, যেগুলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এনজাইম ইন্ডাকশন। তো এনজাইম ইন্ডাকশনের কারণে একটা ঘটনা ঘটতে পারে, যে আমরা বললাম ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশন। দুইটা ড্রাগের মধ্যে একটা আরেকটার এনজাইম মেটাবলাইজিং এনজাইমকে ইনডিউস করলে তাহলে ওই ড্রাগের ইফেক্ট কমে গেল, একটু আগে বললাম, তাহলে এটা হলো ড্রাগ ইন্টারঅ্যাকশন। তো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, নাম্বার 1 ইম্পর্টেন্স হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারঅ্যাকশন মে রেজাল্ট। আমরা এক্সাম্পল দিই, রিফাম্পিসিন প্লাস কম্বাইন্ড ওসিপি, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কম্বাইন্ড ওসিপি তে কি থাকে? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। তো রিফাম্পিসিন is a potent enzyme inducer for the enzyme that metabolize estrogen. তাহলে রিফাম্পিসিন যদি ইস্ট্রোজেনের মেটাবলাইজিং এনজাইমকে স্টিমুলেট করে, ইনডিউস করে, তাহলে ইস্ট্রোজেনের মেটাবলিজম বেড়ে যাবে। তাহলে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের এফিকেসি কি থাকবে? না স্যার। না স্যার। থাকবে কি না বলো? ইস্ট্রোজেন, যে ইস্ট্রোজেন দিয়ে কন্ট্রাসেপটিভ ইফেক্ট হয় সেটাকে রিফাম্পিসিন এনজাইম ইনডিউস করে ব্রেকডাউন করে ফেললো, তাহলে ইস্ট্রোজেনের ইফেক্ট আর থাকবে না। ইনক্রিজ মেটাবলিজম অফ ইস্ট্রোজেন, সো দেয়ার ইজ কন্ট্রাসেপটিভ ফেইলুর, চান্স অফ আনওয়ান্টেড প্রেগন্যান্সি। তাহলে এই প্রবলেমটাকে ওভারকাম করা যাবে কিভাবে বলো দেখি তোমরা? একটা প্রেগন্যান্ট একটা মহিলা, আবার ইস্ট্রোজেন ফিমেল অফ রিপ্রোডাক্টিভ এজ, এস্ট্রোজেন ইনডিউস করে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তার টিবি হয়ে গেল, তাকে অ্যান্টিটিউবারকুলার থেরাপি দেওয়া হলো ইনক্লুডিং রিফাম্পিসিন। এখন আমরা এটা জানি যে রিফাম্পিসিন যদি ওসিপির সঙ্গে চলে তাহলে ওসিপির এফিকেসি ফেল করবে, কন্ট্রাসেপটিভ ফেইলিউর হবে, দেয়ার ইজ চান্স অফ আনওয়ান্টেড প্রেগন্যান্সি। তাহলে এটা এই প্রবলেম সলভ করা যাবে কিভাবে? অন্য কন্ট্রাসেপটিভ অন্য রুটে হচ্ছে এস্ট্রোজেন দেওয়া যাবে। কাউন্সেলিং করতে হবে যাতে স্যার অন্য কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করে, ব্যারিয়ার মেথড, আদার মেথড ইউজ করতে পারে, বা ইস্ট্রোজেন ছাড়া অন্য কম্পোনেন্ট দিয়ে যে কন্ট্রাসেপটিভ এটা ইউজ করতে পারে। এখন যদি বলা হয় তোমাকে, এখন কোশ্চেন এইভাবে যে না, সেই কম্বাইন্ড ওসিপি ইউজ করবে, সেক্ষেত্রে কি করা যেতে পারে বলো? স্যার তাহলে এস্ট্রোজেন ইনডিউস করতে হবে, এস্ট্রোজেন দিতে হবে এক্সট্রা করে, টাইমিং চেঞ্জ করতে হবে স্যার। রিফাম্প মানে ওই যে একই সাথে নিতে হবে না, হ্যাঁ একসাথে চেঞ্জ করতে হবে। রুট চেঞ্জের কথা এখানে আসবে কেন? ড্রাগ দিলে তো তার বডিতে যাবে, যে রুটেই দাও না কেন তার বডিতে যাবে না। টাইম চেঞ্জ করতে হবে স্যার, একসাথে নিতে সমস্যা হবে। তো হলো ইস্ট্রোজেন বেশি ভেঙে যাচ্ছে, তাই না? ইস্ট্রোজেনের ডোজ যদি বাড়িয়ে দেওয়া যায়, নাম্বার 1 আনসার তো অবশ্যই যে আদার মেথড, এমন ওসিপি দিতে হবে স্যার যাতে যেটাতে ইস্ট্রোজেন ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, যেটা ইস্ট্রোজেন বেশি আছে এমন ওসিপি এনজাইম দিতে হবে। ইন্ডাকশন করে যে মেটাবলিজম হয়ে যাবে, তারপরও যা থাকবে
তাই দিয়ে কন্ট্রাসেপটিভ ইফেক্ট হবে, এই পরিমাণ ডোজ দিতে হবে। ঠিক আছে, তার মানে বাই ইনক্রিজিং দ্য ডোজ অফ এস্ট্রোজেন কতটুকু বাড়াইতে হবে জানো? তাহলে কি কমিউনিটি মেডিসিনে পড়ছো তোমরা? 50 মাইক্রোগ্রাম পর্যন্ত বাড়ায় দিলে তখন এটা ওভারকাম হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের একটু বেশি বলা হলো। ফিনাইটোয়াইন প্লাস ওয়ারফেরিন, এদের মধ্যে এনজাইম ইন্ডাকশনের কারণে এই ফিনাইটোয়াইন এনজাইম ইনডিউসার, ওয়ারফেরিনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট, তো ওয়ারফেরিনের মেটাবলিজম বেশি করে দিবে, তো এর অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট লস হয়ে যাবে। ডিজিজ মে রেজাল্ট ডিউ টু এনজাইম ইন্ডাকশন, অ্যানাদার আউটকাম এটা হতে পারে যে ডিজিজ হয়ে যেতে পারে। কিরকম? অ্যান্টি এপিলেপটিক ড্রাগস প্লাস ভিটামিন ডি। আমরা তো অলওয়েজ ভিটামিন ডি খাই, প্রতিদিনই তো খাই, বা আমাদের সানরে সূর্যের আলোর মধ্যে আমাদের সিনথেসিস হচ্ছে। তো এখন কোনো ইন্ডিভিজুয়াল যদি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খায়, মোস্ট অফ দ্য অ্যান্টি এপিলেপটিক ড্রাগস আর এনজাইম ইনডিউসার। এই যে আমরা যে লিস্টটা দেখিয়েছি, এই বারবিচুরেট এরাও কিন্তু অ্যান্টি এপিলেপটিক ড্রাগের লিস্টে, ফিনাইটোয়াইন, কার্বামাজিপিন, এই তিনটাই কিন্তু অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। তাহলে দেখো এনজাইম ইনডিউসারের মধ্যে এদের অবস্থানই উপরে। এই জন্য অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যদি কেউ খায়, তো ওই পেশেন্টের বডিতে যেহেতু অ্যান্টি এপিলেপটিক ড্রাগস আর পটেন্ট এনজাইম ইনডিউসার, তো ভিটামিন ডি মেটাবলাইজিং এনজাইম এগুলোকে তারা ইনডিউস করে দিবে, যার ফলে দেয়ার ইজ মোর মেটাবলিজম অফ ভিটামিন ডি, মোর ব্রেকডাউন। আর ভিটামিন ডি ব্রেকডাউন বেশি হয়ে গেলে ভিটামিন বি ডেফিসিয়েন্সি হবে, অস্টিওমেলাসিয়া হবে। আবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে গেলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কম হবে, হাইপোক্যালসিমিয়া হতে পারে, হাইপোক্যালসিমিয়া হয়ে কনভালশন হতে পারে। সব মিলে এদিকে অস্টিওমেলাসিয়া, বোন সফটেনিং হয়ে গেছে, পোরোসিটি হয়ে গেছে, আবার হাইপোক্যালসিমিয়ার কারণে কনভালশন হয়ে গেল, তো সে পড়ে গেল, ঝাঁকুনি হইলো, খিচুনি হলো, তো সফট বোন, দ্যার ইজ রিস্ক অফ ফ্র্যাকচার। তো এইটা কিন্তু সিকুয়েন্সিয়ালি আসলো অ্যান্টি এপিলেপটিক ড্রাগের এই এনজাইম ইন্ডাকশনের কারণে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ভিটামিন ডি মেটাবলাইজিং এনজাইমকে ইনডিউস করে ভিটামিন ব্রেকডাউন বাড়িয়ে দিয়েছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে গেছে, অস্টিওমেলাসিয়া হয়ে গেছে, হাইপোক্যালসিমিয়া হয়ে কনভালশন হয়ে আলটিমেটলি ফ্র্যাকচার হয়ে গেল। এনজাইম ইন্ডাকশন এটা আরেকটা আউটকাম। টলারেন্স মে ডেভেলপ, এটা ওই অ্যান্টি এপিলেপটিক ড্রাগসের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যান্টি এপিলেপটিক ড্রাগস তারা এনজাইম ইনডিউসার, এনজাইমকে ইনডিউস করে, তারা যেমন অন্য ড্রাগের মেটাবলাইজিং এনজাইমকে ইনডিউস করে, ইভেন তারা নিজেদের মেটাবলাইজিং এনজাইমকেও ইনডিউস করতে পারে। তো এই জন্য দেখা যাবে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস কেউ খাচ্ছে, তো প্রথমে তার যেরকম এফিকেসি পাওয়া গেছে, রেসপন্স পাওয়া গেছে, ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে, খাইতে খাইতে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আর সেরকম রেসপন্স পাওয়া যাচ্ছে না, টলারেন্স ডেভেলপ করে গেল। দিস মে বি ডিউ টু এনজাইম ইন্ডাকশন। তার মানে হলো অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ক্রনিক্যালি রিপিটেডলি ইনটেক করার কারণে ওই অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলো তাদের নিজেদের ড্রাগ মেটাবলাইজিং এনজাইমকে ইনডিউস করে তাদের নিজেদের মেটাবলিজম বাড়িয়ে দিল। এর জন্য পরে সাবঅপটিমাল থেরাপি হিসেবে এটা কাউন্ট হয়ে গেল। তার মানে টলারেন্স, ওই ডোজে আর কাজ হচ্ছে না, এখন হয়তো ডোজ আরো বাড়াইতে হবে। টলারেন্স মে ডেভেলপ। ভেরিয়েবিলিটি ইন ড্রাগ রেসপন্স, এটা হতে পারে হেভি। আমরা এনজাইম ইনডিউসারের লিস্টে কিন্তু একটা দেখিয়েছি অ্যালকোহল, হেভি অ্যালকোহল ইনটেক এবং স্মোকিং, এই দুটাই কিন্তু নিচের দিকে ছিল লিস্টের। তো এখন কেউ যদি অ্যালকোহলিক হয় আর স্মোকার হয়, তো এরা যেহেতু এনজাইম ইনডিউসার, তারা ড্রাগ মেটাবলাইজিং এনজাইমকে অলরেডি ইনডিউস করেই রাখে, এজন্য কিছু কিছু ড্রাগ দিলে দেখা যায় যে তাদের ওই আমরা যে এক্সপেকটেশন নিয়ে যে ডোজে ওই ড্রাগ দেব, দেখা যাবে যে সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা ইফেক্ট পাচ্ছি না, ড্রাগের রেসপন্স পাচ্ছি না। কারণ হলো তারা হেভি অ্যালকোহলিক আর হেভি স্মোকার হওয়ার কারণে তাদের ড্রাগ মেটাবলাইজিং এনজাইম সিস্টেম ইনডিউসড হয়ে আছে। এই কারণে যখনই আমরা এই ড্রাগগুলো দিচ্ছি, যেমন ওয়ারফেরিন, থিওফাইলিন,
তো এগুলোর মেটাবলিজম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এই জন্য আমাদের ডিজায়ার্ড ইফেক্ট আমরা পাচ্ছি না। ভেরিয়েবিলিটি ইন ড্রাগ রেসপন্স বাট ডিক্রিজ রেসপন্স। ড্রাগ টক্সিসিটি মে রেজাল্ট, এনজাইম ইন্ডাকশনের কারণে অ্যানাদার আউটকাম হতে পারে ড্রাগ টক্সিসিটি। এরকম টক্সিসিটি রিফাম্পিসিন এন্ড প্যারাসিটামল। তো কোনো পেশেন্ট কোনো ইন্ডিভিজুয়াল রিফাম্পিসিন পায়, এই পেশেন্টের ক্ষেত্রে যদি প্যারাসিটামল ওভারডোজ হয়ে যায় তাহলে আবার এখানে ঘটনাটা একটু ব্যাপারটা একটু উল্টাভাবে অন্যভাবে দেখানো হচ্ছে যে মেটাবলিজম হয়ে গেলে যেমন একদিকে ড্রাগের ইফেক্ট কমে যায়, এটা একটা বিষয়, আর মেটাবলিজম হয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টক্সিক মেটাবোলাইট ফর্মেশন হয়। তো তার এক্সাম্পল হচ্ছে রিফাম্পিসিন প্লাস প্যারাসিটামল ওভারডোজ। প্যারাসিটামল নর্মালি ভেরি সেফ ড্রাগ, বাট যদি এটা ওভারডোজ হয়ে যায় তাহলে কিন্তু ইট ইজ টক্সিক ফর লিভার অ্যান্ড অলসো ফর কিডনি। এই দুইটা অর্গানে কিন্তু এটা টক্সিসিটি হয়, লিভারে সবচেয়ে কম। তো যদি প্যারাসিটামল ওভারডোজ হয়ে যায়, কারণ হলো প্যারাসিটামল ওভারডোজ হয়ে গেলে এই লিভারে যে মেটাবলাইজিং এনজাইমস আছে এগুলো এটাকে নর্মাল পাথওয়েতে প্রথমে মেটাবলিজম করে। তো নর্মাল পাথওয়ে স্যাচুরেট হয়ে গেলে একটা মাইনর পাথওয়ে আছে, সেটা তখন এটাকে মেটাবলাইজ করে বাকি প্যারাসিটামল গুলোকে, এবং সেই মাইনর পাথওয়ের মেটাবোলাইট গুলোই হচ্ছে টক্সিক। তো এখন রিফাম্পিসিন যদি একই সঙ্গে ওই পেশেন্টকে দেয়া থাকে তাহলে রিফাম্পিসিন তো নিজে এনজাইম ইন্ডিউসার, তাহলে প্যারাসিটামলের মেটাবলিজম প্যারাসিটামল মেটাবলাইজিং এনজাইম সিস্টেমকে সে অনেক বেশি ইন্ডিউস করবে, যার ফলে অনেক বেশি হেপাটোটক্সিক মেটাবোলাইট ফর্মেশন হবে। অনেক বেশি হেপাটোটক্সিক মেটাবোলাইট ফর্মেশন হওয়ার কারণে হেপাটোটক্সিসিটি হবে। তাহলে এটাও এই ঘটনাটাও ঘটলো ডিউ টু এনজাইম ইন্ডাকশন। তাহলে এই এনজাইম ইন্ডাকশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এগুলো। ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন মে রেজাল্ট, ডিজিজ মে রেজাল্ট, tolerance may develop, variability in drug response may be observed, and drug toxicity may result. Now in another outcome, treatment of disease. এটা আবার আমাদের beneficial phenomenon. Treatment of disease এই এনজাইম ইন্ডাকশন এই ব্যাপারটাকে কাজে লাগানো যেতে পারে। এটা একটা এক্সাম্পল হচ্ছে, তোমরা পেডিয়াট্রিক শর্ট করছো, তোমরা শুনছো? জি স্যার। পেডিয়াট্রিক শর্ট করছো কি তোমরা নাকি তোমাদের? জি স্যার করছো। আচ্ছা, তোমরা নিওনেটাল জন্ডিসের পেশেন্ট দেখছো পেডিয়াট্রিক ওয়ার্ডে? নিওনেটাল জন্ডিস? জি স্যার। তো নিওনেটাল জন্ডিসের পেশেন্ট, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস মনে করা হয়, নট প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, যেটা আফটার 24 আওয়ার্স অ্যাপিয়ার করে আবার উইদিন 2 উইকস এটা এমনিতেই ভালো হয়ে যায়, ফিজিওলজিক্যাল জন্ডিস। তো এইটার ট্রিটমেন্টে অনেক সময় ফেনোবারবিটন এটা ইউজ করা হয়, এবং এটা এই কনসেপ্টের উপরে যে ফেনোবারবিটন হচ্ছে এনজাইম ইন্ডিউসার। তো যদি ফেনোবারবিটন দেওয়া হয় তাহলে ফেনোবারবিটন বিলিরুবিন মেটাবলিজমের যে এনজাইম, বিলিরুবিন কনজুগেটেড বিলিরুবিন আর আনকনজুগেটেড বিলিরুবিন, বিলিরুবিন মোনো অ্যান্ড ডাইগ্লুকুরোনাইড, বিলিরুবিন এক্সক্রেট হওয়ার জন্য এটা দরকার হয় যে বিলিরুবিনকে গ্লুকুরোনাইডেশন করতে হয়। বিলিরুবিন গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে বাই দ্য এনজাইম ইউডিপি গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ যখন বিলিরুবিন গ্লুকুরোনাইড মোনো অ্যান্ড ডাইগ্লুকুরোনাইড ফর্মেশন হয় তখন কিন্তু এটা এক্সক্রেট হয়ে যেতে পারে। তো বিলিরুবিন যদি বেশি বেশি এক্সক্রেট হয়ে যায় তাহলে তার জন্ডিস ভালো হয়ে যাবে। তাহলে এখানে এনজাইম ইন্ডাকশন এই ফেনোমেননটাকে এই কনসেপ্টে কাজে লাগানো হয়, এই কারণে ফেনোবারবিটন দেওয়া হয়। ফেনোবারবিটন এনজাইম ইন্ডিউসার, তাহলে ফেনোবারবিটন দিলে সে গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ এনজাইমকে ইন্ডিউস করবে, তখন গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ বেশি বেশি বিলিরুবিনকে গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে কনজুগেশন করবে, করে বিলিরুবিন মোনো অ্যান্ড ডাইগ্লুকুরোনাইড ফর্মেশন করবে, দ্যাট ক্যান বি এক্সক্রেটেড, যেটা এক্সক্রেশন। এখানে এজ কোনো ম্যাটার করে না, মানে স্যার এত অল্প এজে স্যার এনজাইম ম্যাচুরেশন হয়ে যায়? এনজাইম ম্যাচুরেশন তো এনজাইম তো কম থাকে, ম্যাচিউর থাকে, এজন্য তো ইন্ডিউস করতেছে, এজন্য তো ইন্ডাকশন করলে কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে।
এটা বেনিফিট পাওয়া গেছে জন্য তো এটার ইউজ করা হয়েছে আর কি, ঠিক আছে। তো এই জন্য নিওনেটাল অর ফিজিওলজিক্যাল জন্ডিসে তাহলে এনজাইম ইন্ডাকশন এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ট্রিটমেন্ট অফ ডিজিজ হিসেবে এনজাইম ইন্ডাকশনকে কাজে লাগাইতে পারতেছি। তো দিস আর দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এনজাইম ইন্ডাকশন। নাও এনজাইম ইনহিবিশন। তাহলে এনজাইম ইন্ডাকশনের ক্ষেত্রে বলা ছিল যে একটা ড্রাগ অন্য একটা ড্রাগের মেটাবলাইজিং এনজাইম সিস্টেমকে স্টিমুলেট করে ওই ড্রাগের মেটাবলিজমকে বাড়িয়ে দেবে। এখানে হলো উল্টা, if a drug inhibits the enzyme system that metabolize another drug, then the metabolism of second drug is decreased. This is enzyme inhibition. তাহলে একটা ড্রাগ দেওয়া হলো, এটা ড্রাগ এনজাইম অন্য ড্রাগের মেটাবলাইজিং এনজাইমকে ইনহিবিট করলো, যার ফলে সেকেন্ড ড্রাগের মেটাবলিজম কমে গেল। দিস ইজ এনজাইম ইনহিবিশন। তাহলে এখানে সেকেন্ড ড্রাগের ইফেক্টটা বেড়ে যাবে। ইফেক্ট অফ সেকেন্ড ড্রাগ কি বাড়বে না কমবে? বাড়বে। পারবে, যেহেতু সেকেন্ড ড্রাগের মেটাবলিজম কমে গেল, মেটাবলাইজিং এনজাইমকে ইনহিবিট করলো, তাহলে সেকেন্ড ড্রাগের মেটাবলিজম কমে গেল, তার মানে সে আর বেশি ভাঙতেছে না, ব্রেকডাউন হচ্ছে না, তাহলে ওই ড্রাগ বেশি থেকে যাচ্ছে। সো ইফেক্ট অফ সেকেন্ড ড্রাগ উইল বি ইনক্রিজড। তাহলে এনজাইম ইনহিবিশনের ফলে সেকেন্ড ড্রাগের ইফেক্ট বেড়ে যায়, আর এনজাইম ইন্ডাকশনের ফলে সেকেন্ড ড্রাগের ইফেক্ট কমে যায়। এটা উলটপালট করবে না, বুঝে ভালো করে মনে রাখবে। তো আমরা যেমন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এনজাইম ইন্ডাকশন দেখলাম, এবারে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এনজাইম ইনহিবিশন দেখি কিছু। আচ্ছা, তার আগে এনজাইম ইনহিবিটরস: সিপ্রোফ্লক্সাসিন, ইরাইথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, মেট্রোনিডাজল, সিমিট্রিডিন, অমিপ্রাজল, কিটোকোনাজল। সিপ্রোফ্লক্সাসিন, ইরাইথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, সিমিট্রিডিন, অমিপ্রাজল, কিটোকোনাজল। মেট্রোনিডাজল এই লিস্টে আছে। These are the important enzyme inhibitors. Clinical importance of enzyme inhibition. তো যেহেতু এনজাইম ইনহিবিশন হয়ে গেলে ড্রাগের অ্যাকশন বেড়ে যায়, ওই কথাটাই এনজাইম ইনহিবিশন কজেস প্রলঙ্গেশন অফ অ্যাকশন অফ ড্রাগ অর ইটস মেটাবোলাইট। Prolongation of action of drug or its metabolite due to enzyme inhibition. It is number one. Then enzyme inhibition offers scope of therapy. কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে থেরাপিউটিক্যালি এনজাইম ইনহিবিশন এই ফেনোমেননটাকে কাজে লাগানো যেতে পারে। এটার এক্সাম্পল আমরা আসতেছি পরে। Another importance, enzyme inhibition is the basis of a number of clinically important drug interaction. ওই এনজাইম ইন্ডাকশনের কারণেও যেমন ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হতে পারে, এনজাইম ইনহিবিশনের কারণেও ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হতে পারে। ইন্ডাকশনের ক্ষেত্রে ড্রাগের ইফেক্ট কমে যায়, ইনহিবিশনের ক্ষেত্রে ড্রাগের ইফেক্ট বেড়ে যাবে, এই অর্থ। তাহলে এনজাইম ইনহিবিশন কজেস প্রলঙ্গেশন অফ অ্যাকশন অফ ড্রাগ অর মেটাবোলাইট। ইট অফার্স স্কোপ অফ থেরাপি। এনজাইম ইনহিবিশন মে বি বেসিস অফ এ নাম্বার অফ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন। এনজাইম ইনহিবিশন অ্যাজ বেসিস অফ থেরাপি। ট্রিটমেন্ট হিসেবে এনজাইমকে ইনহিবিট করা হয়, এই ধরনের কিছু এক্সাম্পল। আচ্ছা, এগুলো তোমাদের শুরুতে সব নাম হয়তো কঠিন লাগতে পারে। আচ্ছা, সোজা একটা বলি আগে। NSAID, এটার নাম শুনছো কি তোমরা? NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। কোন ড্রাগ গুলো এই গ্রুপের মধ্যে পড়ে? প্যারাসিটামল, প্যারাসিটামল স্যার। প্যারাসিটামল কেও ফেলানো যেতে পারে, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। পেইন কিলার যেগুলো মূলত ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, ইন্ডোমিথাসিন, ন্যাপ্রোক্সেন, কিটোলাক। ডাইক্লোফেনাকের নাম তো অন্তত শুনছো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে NSAID এর মেম্বার। তো এর মেকানিজম হচ্ছে এই যে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম। এই ড্রাগ দিলে এই এনজাইম ইনহিবিশন হয়ে যায়। তো হয়ে গেলে এই এনজাইম মিডিয়েটেড যে সাবস্ট্রেট যে সাবস্টেন্স তৈরি হওয়ার কথা, সেগুলো তৈরি হয় না, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইজ রেসপন্সিবল ফর পেইন সেন্সেশন, সেই জন্য তখন পেইন রিলিভ হয়ে যায়। তাহলে NSAID সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম ইনহিবিট করলো,
তাহলে এই এনজাইম ইনহিবিশনের কারণে আর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না। তো পেইনের যে মিডিয়েটর প্রোস্টাগ্ল্যান্ডিন ওটা তৈরি না হলে পেইন রিলিভ হয়ে যাবে। এনালাপ্রিল এটা একটা ড্রাগ, এটা হলো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। ইট ইনহিবিটস ACE অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তো এই এনজাইমকে ইনহিবিট করলে এই এনজাইম মিডিয়েটেড যা যা তৈরি হতো সেগুলো আর তৈরি হয় না। তো যার ফলে হাইপারটেনশন, ক্রনিক হার্ট ফেলিউর এটা ট্রিটমেন্টে এটা ইউজ করা যায়। কার্বিডোপা এটা হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে, যার ফলে ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিট করলে পার্কিনসনিজমের ট্রিটমেন্টে এটা হেল্পফুল হয়ে যায়। অ্যালোপিউরিনল এটা জ্যানথিন অক্সিডেজ। জ্যানথিন অক্সিডেজ কোন মেটাবলিক পাথওয়ের এনজাইম বলতে পারবে? পিউরিন মেটাবলিজম স্যার, পিউরিন মেটাবলিজম। পিউরিন মেটাবলিজমে আলটিমেটলি ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। এই ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গিয়ে সিম্পটম প্রডিউস করলে তাকে বলে গাউট। তো অ্যালোপিউরিনল একটা ড্রাগ যেটা এই ইউরিক অ্যাসিড সিনথেসিসের এনজাইম জ্যানথিন অক্সিডেজ এটাকে ইনহিবিট করে দিল, তাহলে গাউটের ট্রিটমেন্ট হয়ে গেল। তো কার্বনিক অ্যানহাইড্রেস এটা একটা এনজাইম, এটা ইনহিবিশন হয়ে গেলে অ্যাসিটাজোলামাইড দিয়ে এটা গ্লুকোমার ট্রিটমেন্ট হয়ে যায়। তাহলে তোমরা কয়েকটা নাম মনে রাখো, এনজাইম ইনহিবিট করে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় কোন কোন ড্রাগ দিয়ে এবং কোন এনজাইমকে ইনহিবিট করে। তো বললাম NSAID সাইক্লোঅক্সিজিনেসকে ইনহিবিট করে পেইন রিলিভ করে, এনালাপ্রিল ACE কে ইনহিবিট করে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন এন্ড ক্রনিক হার্ট ফেলিউর, কার্বিডোপা ডিকার্বক্সিলেজকে ইনহিবিট করে ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম, অ্যালোপিউরিনল জ্যানথিন অক্সিডেজকে ইনহিবিট করে ট্রিটমেন্ট অফ গাউট, অ্যাসিটাজোলামাইড কার্বনিক অ্যানহাইড্রেসকে ইনহিবিট করে ট্রিটমেন্ট অফ গ্লোকোমা। Another importance of enzyme inhibition, it may be a basis of drug interaction. আমরা এনজাইম ইনহিবিটরের একটা এক্সাম্পল দিলাম একটু আগে, লিস্টের ফার্স্টেই ছিল সিপ্রোফ্লক্সাসিন। তো সিপ্রোফ্লক্সাসিন এট এ টাইম যদি থিওফাইলিনের সঙ্গে ইউজ করা হয়, তো সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে এনজাইম ইনহিবিটর। তাহলে সিপ্রোফ্লক্সাসিন থিওফাইলিনের মেটাবলাইজিং এনজাইমকে ইনহিবিট করে দিবে। So there is inhibition of metabolism of theophylline. আর থিওফাইলিন যদি মেটাবলিজম না হয়, ব্রেকডাউন না হয়, তাহলে there is accumulation of theophylline. Due to accumulation of theophylline, there is toxicity of theophylline. এবং থিওফাইলিনের কিন্তু cardiovascular toxicity and CNS toxicity আছে। CNS, central nervous system toxicity আর cardiovascular system toxicity। ঠিক আছে, তাহলে এনজাইম ইনহিবিশনের ইম্পর্টেন্স এই গেল। একটা হচ্ছে ড্রাগের অ্যাকশন প্রলংগেশন হয়ে যেতে পারে, ড্রাগ অ্যাকশন বেড়ে যেতে পারে। তাহলে এনজাইম ইনহিবিট করে কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে এটা ট্রিটমেন্ট হিসেবে, থেরাপি হিসেবে ইউজ করা যেতে পারে। আর এনজাইম ইনহিবিশনের কারণে ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন হতে পারে। তার মধ্যে আমরা একটা এক্সাম্পল দিলাম, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড থিওফাইলিন দিলে সিপ্রোফ্লক্সাসিন থিওফাইলিনের মেটাবলাইজিং এনজাইমকে ইনহিবিট করে থিওফাইলিনের মেটাবলিজমকে কমিয়ে দিয়ে থিওফাইলিনকে বডিতে অ্যাকুমুলেশন করিয়ে দেবে, যার ফলে থিওফাইলিনের টক্সিসিটির চান্স হবে এবং কার্ডিওভাস্কুলার এন্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি হতে পারে। তাহলে আমরা আজকে ড্রাগ বায়োট্রান্সফরমেশন, হোয়াট ইজ ইট, aim of drug biotransformation, purposes of drug biotransformation, sites of drug biotransformation, enzymes involved in drug biotransformation, phases and reactions of drug biotransformation, comparative discussion between phase 1 and phase 2 reaction, এরপরে factors modifying drug biotransformation, এর মধ্যে genetic factor, physiological factor, pathological factor, drug interaction, fruit drug interaction এগুলো বললাম, and last of all very two important topics, that is enzyme induction and enzyme inhibition. What is enzyme induction? What is enzyme inhibition?
what are the enzyme inducer, what are the enzyme inhibitors, and clinical importance of both enzyme induction and enzyme inhibition. With example আমরা এগুলো ডিসকাশন করলাম। ঠিক আছে, আমার মনে হয় আজকের ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ধন্যবাদ স্যার। স্যার নেক্সট ক্লাস নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাস তাহলে এখন তোমরা ম্যাডামের সাথে যোগাযোগ করো, উনি এই কয়েকদিনে কয়টা ক্লাস নিতে পারেন। আমি ওই যে শিডিউল দিয়েছি তোমাদের, সোমবার দুপুর 12টা, মঙ্গলবার বুধবার বেলা 11টা। সোমবার দুপুর 12টা, মঙ্গলবার বুধবার বেলা 11টা। এটা হলো মোটামুটি ফিক্সড শিডিউল। যদি কোনো প্রবলেম না হয় তাহলে এটা মেনটেন হবে। আর এর বাইরে সুযোগ পাইলে আমি তোমাদের, যেমন আজকে নিলাম, এটা শিডিউল ছাড়া, শিডিউল ছাড়া আমি সুযোগ পেলে আমি যখন পারি নেব। এখন তোমরা এই শুক্র শনি রবি এই 3 দিনের মধ্যে তোমরা ম্যাডামের কাছ থেকে কয়টা ক্লাস নিতে পারো নিয়ে নাও। ঠিক আছে আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের প্রফ কি সামনের মেতে হবে নাকি ওইটা পিছাবে স্যার? মানে আমাদের থার্ড প্রফ যেটা ফার্মাকোলজি প্রফ, এইটা তো কেউ বলতে পারে না। এখনো তো এই মে সেশনের পরীক্ষা বাকি, সামনে আবার নভেম্বরেরটাও চলে আসতেছে। এদের কি হবে এটারই এখনো কোনো ডিসিশন আসেনি। আর না স্যার, আমি বলতে চাচ্ছি স্যার, যদি মানে 6 মাসের মধ্যে কি প্রফ হতে পারে একটার পর একটা, তাহলে তো স্যার মানে এটা টাইম কম পাবো না, ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি এইটা। এখন এগুলো নিয়ে আমরা এখন কিছু বলতে পারবো না। এখন ইউনিভার্সিটি যেরকম ডিসিশন দেবে, চিঠি টিটি আসলে কোনো আসলে তারপরে সেটা জানা যাবে। এখন এগুলো তোমরা পড়তে থাকো, ঠিক আছে? তোমাদের তো তোমরা ওই ফেজের পড়াশোনা তো ক্লাস পরীক্ষা মানে লোকাল পরীক্ষা যেগুলো, এগুলো শেষ করে তোমরা তো পরীক্ষার জন্য ওয়েট করতেছিলে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা যখন নরমাল হয়ে যাবে বা পরীক্ষার ডিসিশন হবে, আগে ওই পরীক্ষা দিয়ে দিবে। আর এখন এই ফাঁকে তোমরা এগুলো পড়া আগায় নাও, ক্লাস নিচ্ছি আমরা, এগুলো পড়তে থাকো, পড়া আগায় নাও। পড়া আগানো থাকলে তো পরীক্ষা যখনই হোক সমস্যা নেই, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।